আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ইরানের হামলায় মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার যত রেডার এবং স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম ছিল তার সমস্ত সবকিছু একেবারে তছনছ হয়ে গেছে। এই কথা স্বীকার করছে মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন। এরপরে চমৎকার আরেকটি খবর আছে, আপনাদেরকে আপ্লুত করতে পারে। ইরানে আজকেও একটা F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে। আরেকটি খবর আছে, খবরটি অতটা বেশি ফ্ল্যাশ হয়নি এখনো। সেটি হচ্ছে ভারত মহাসাগরে আজকে একটি মার্কিন যুদ্ধ জাহাজকে টার্গেট করে হামলা চালিয়েছে, জাহাজটি ধ্বংস হয়েছে। আপনাদের জন্য আরো চমক আছে, ইরান ক্ষুদ্রম শাহর 4 এই মিসাইল ব্যবহার করা শুরু করেছে। একটা মিসাইলের ওয়ারহেডের ওজন 1 টন আর পুরো মিসাইলের ওজন 30 টন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। আশা করি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। দর্শক, প্রথমে বলছিলাম মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার যে সমস্ত রেডার সিস্টেম এবং স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম সেট করা ছিল, এইগুলো ইরানি হামলায় গত 4-5 দিনের হামলায় একেবারে ধ্বংস হয়ে গেছে। মজার ব্যাপার হচ্ছে তারপরেও ইরান কিন্তু মধ্যপ্রাচ্যে যে সমস্ত মার্কিন ঘাঁটি ছিল তার প্রত্যেকটি জায়গায় এখনো হামলা অব্যাহত রেখেছে। আপনারা এই কথা ভাববেন না বা এমন ঘটনা ঘটেনি যে ইরান কিন্তু হামলা বন্ধ করে দিয়েছে বা ইরান থেমে যাচ্ছে বা সারেন্ডার করছে, এমন কোনো ঘটনা ঘটেনি বা এমন কোনো বিষয় নেই। বরং তারা তীব্র গতিতে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং এই যুদ্ধ দীর্ঘমেয়াদী হবে সেই কথা ঘোষণা করছেন। ইরানের একজন সেনা কমান্ডার বলেছেন যে যুদ্ধ কতদিন চলবে এটা নিয়ে ইরানের কোনো মাথা ব্যথা নেই। অন দ্য আদার হ্যান্ড, আমেরিকার বিভিন্ন তথ্য বলছে, এমনকি সিএনএন টেলিভিশন বলছে, ব্লুমবার্গ বলছে যে তাদের কাছে তথ্য এইরকম আছে যে আমেরিকার হাতে যে পরিমাণে গোলা বারুদ বা যে ইন্টারসেপ্টর যে ক্ষেপণাস্ত্র আছে সেটা খুব বেশি দিন চলবে না, খুব কাছাকাছি অবস্থায়। সম্ভবত এই কারণেই আমেরিকা এবং ইসরায়েল মরণ কামড় দেওয়ার চেষ্টা করেছে। গতকাল বুধবার বিশেষ করে প্রচুর হামলা চালিয়েছে তেহরান এবং ইরানের উপরে, কিন্তু ইরান টিকে আছে। এই পর্যন্ত মার্কিন হামলায় 1200-র বেশি মানুষ নিহত হয়েছে বলে জানা যাচ্ছে। এর ভেতরে অন্তত 20টার বেশি স্কুলে হামলা চালিয়েছে আর হাসপাতালে হামলা চালিয়েছে আমার জানা মতে 2টা, তেহরান শহরে গান্ধী হাসপাতাল আর একটা হাসপাতাল, খুব সফিস্টিকেটেড হাসপাতাল, অভিজাত হাসপাতাল। এর বাইরে থাকতে পারে কিনা আমি শিওর না। তো যে কথা বলছিলাম যে আমেরিকার যে রাডার সিস্টেম এবং স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম, এইগুলো না হলে, আমি গতকালকে বলেছিলাম যে মধ্যপ্রাচ্যে আমেরিকা ইসরায়েলের চোখ বন্ধ হয়ে গেছে, চোখ হারিয়েছে, তার মানে তারা দেখতে পাচ্ছে না। কারণ এইগুলো না হলে দেখবে কি দিয়ে, এরকম একটা সিচুয়েশনে পড়ে গেছে এবং খুব অনতিবিলম্বে এর ফলাফল আপনারা দেখতে পাবেন। এবং আমরা দেখতে পাচ্ছি ইরান ধীরে ধীরে তাদের পুরনো অস্ত্র থেকে, দুর্বল অস্ত্র থেকে ক্রমেই ভারী এবং হেভি এবং লেটেস্ট প্রযুক্তির অস্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেগুলো ব্যবহার করা শুরু করছে। এর অংশ হিসেবে গতকাল বুধবার ইরান প্রথমবারের মতো ক্ষুদ্রম শাহর 4, এই ক্ষুদ্রম শাহর 4 ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করেছে ইসরায়েলের বিরুদ্ধে। এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে কোথায় কোথায় একদম পরিষ্কার করে বলা হয়েছে ইরানের প্রেস টিভিতে। সেখানে বলা হচ্ছে রাজধানী তেল আবিবের গুরুত্বপূর্ণ সামরিক যে সমস্ত স্থাপনা সেই সমস্ত জায়গায় ব্যবহার করা হয়েছে। তারপরে বেন গুরিয়ন বিমানবন্দরে এবং ওই বিমানবন্দরের 27 স্কোয়াড্রনে হামলা চালিয়েছে এই ক্ষুদ্রম শাহর ক্ষেপণাস্ত্র দিয়ে। ক্ষুদ্রম শাহর ক্ষেপণাস্ত্র এক একটা 13 মিটার লম্বা, মানে একটা ক্ষেপণাস্ত্র 26 হাত লম্বা, 30 টন ওজন টোটাল ক্ষেপণাস্ত্রের। আর যে মাথায় যে বিস্ফোরক বোঝায়, যেটা ওয়ারহেড বলে, যেটা মিসাইল থেকে খুলে গিয়ে মূল আঘাতটা করে এবং যার বিস্ফোরণে একেবারে মানে ধ্বংসযোগ্য যেটা দিয়ে হয়, এইটাকে ওয়ারহেড বলে। এই ওয়ারহেডের ওজন 1 টন, মানে 25 মণ। 1 টন মানে 1000 কেজি। এই ভয়াবহ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েলের অনেকগুলো জায়গায়। সেক্ষেত্রে আমেরিকা ইসরায়েল যেমন ইরানের উপর হামলা চালাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম ইরানও ইসরায়েলের উপরে ব্যাপকভাবে হামলা চালাচ্ছে। এপাশে মধ্যপ্রাচ্যে যে সমস্ত ঘাঁটি ছিল, বিশেষ করে কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত, এই 3টি দেশে হামলা বিশেষভাবে চালু রেখেছে। কাতার এবং সৌদি আরবে তুলনামূলক হামলা কম হচ্ছে এখন, এই বাকি 3টি দেশ হচ্ছে। আর হচ্ছে ইরাকের কুর্দিস্তান, যেটা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান, এরবিল, ওই এলাকায় হচ্ছে
ব্যাপক হামলা, সেখান থেকে কুর্দিদেরকে, ইরাকের বিদ্রোহী কুর্দি গোষ্ঠী এবং ইরানের যে সীমান্তবর্তী কুর্দি বিদ্রোহী বিচ্ছিন্নতাবাদী আছে যারা ইরাকের থেকে তৎপরতা চালায়, এদেরকে সীমান্ত দিয়ে ইরানের ভেতরে ঢুকানোর চেষ্টা করছে আমেরিকা। এদের দিয়ে ভেতরে নাশকতা গোলযোগ সৃষ্টি করে এর ভেতর দিয়ে মানে একটা গৃহযুদ্ধের মতো একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে আমেরিকা। ইসরায়েলের সাথে আছে। এই যখন অবস্থা, তখন ইরান কিন্তু পাল্টা জবাব দিয়েই চলেছে। ইরানের পক্ষ থেকে একদম সুস্পষ্ট ঘোষণা যে কোন রকমের আমেরিকা এবং ইসরায়েলকে শাস্তি না দিয়ে, অর্থাৎ তাদের সর্বোচ্চ নেতাকে যে হত্যা করেছে তাদেরকে শাস্তি না দিয়ে তারা ছাড়বে না। এটা ইরানের পক্ষ থেকে কথা। এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচি তিনি বলেছেন, গতকালকে ভারত মহাসাগরে শ্রীলঙ্কার কাছাকাছি অবস্থানে যে ইরানের একটা যুদ্ধ জাহাজ ধ্বংস করেছে মার্কিন সাবমেরিন, সেই ব্যাপারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সুস্পষ্ট করে বলেছে এই হামলার তিক্ত প্রতিশোধ না নেওয়া পর্যন্ত ইরান ছাড়বে না, থামবে না, এবং আমেরিকাকে অবশ্যই এর তিক্ত প্রতিশোধের যন্ত্রণা সহ্য করতে হবে তিনি বলেছেন। আমি আপনাদেরকে একটু বলি খুররম শাহর এই ক্ষেপণাস্ত্রটা সম্পর্কে। খুররম শাহর কেন নাম হলো? খুররম শাহর হচ্ছে ইরানের একটা শহরের নাম, খুররম শহর, খুররম শাহর, ফার্সিতে শাহর, বাংলায় আমরা শহর বলি, শাহরকেই শহর বলি। এই খুররম শাহর হচ্ছে ইরান এবং ইরাকের সীমান্তবর্তী একটা এলাকার নাম, এই শহরের নাম। এই শহরটা যখন ইরান ইরাক যুদ্ধ শুরু হয় তখন সর্বপ্রথম ইরাকিরা এই শহর দখল করে নেয়। পরবর্তীতে ইরান সর্বপ্রথম এই খুররম শহরে মুক্ত করে এবং ভার্সিক খোরদাদ মাসের 15 তারিখে এই শহরটা মুক্ত হয়েছিল যতদূর মনে পড়ে আমার। তো এই শহর ইরানের বা আধুনিক সমসাময়িক ইতিহাসে এই খুররম শাহর খুব গুরুত্বপূর্ণ। খুররম শাহর অজাদ শোধ, অর্থাৎ ফার্সিতে ইরানিরা বলে খুররম শাহর অজাদ শোধ, অর্থাৎ খুররম শাহর মুক্ত হয়েছে ইরাকি বাহিনীর হাত থেকে। সেই তখনকার ঘটনা বলছি, 1982-83 সালের ব্যাপার। এই খুররম শহর মুক্ত করার পর ইরানিরা ভীষণভাবে ঘুরে দাঁড়ায় এবং ইরাকের বিরুদ্ধে 8 বছর যুদ্ধ চালিয়ে এক পর্যায়ে ইরাকের ভেতরে ঢুকে পড়ে তারা। এবং এক পর্যায়ে তখন জাতিসংঘের উদ্যোগ মানে তো তখন অ্যাকচুয়ালি আমেরিকা, পশ্চিমা বিশ্ব তারা মিলে আর কি তখন ইরানের সাথে ইরাকের একটা চুক্তি করায়, যে চুক্তি ইরানিরা করতে চাইছিল না, কিন্তু আন্তর্জাতিক পরিবেশ পরিস্থিতি কূটনীতির কথা চিন্তা করে তখন চুক্তি করে। তো ইরাক কিন্তু চুক্তি করতে বাধ্য হয়েছিল ইরানের সাথে যুদ্ধ করে 8 বছরের একটা পর্যায়ে গিয়ে। তখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেছে ইরাক, কিন্তু ইরাকের পক্ষে ছিল রাশিয়া, চীন, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি থেকে আরো বিশেষ সবাই, মানে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, বাকি সমস্ত বিশ্ব ইরাকের পক্ষে ছিল। সেই যুদ্ধে ইরান ঠিকই বিজয়ী হয়েছিল এবং ইরাককে চুক্তি করতে বাধ্য করেছিল। আমার যা বিশ্লেষণ আসছে, ইরান কিন্তু ধীরে ধীরে যুদ্ধ করার নীতি নিয়েছে, একদম তাৎক্ষণিকভাবে হুড়মুড় করে সবকিছু শেষ করে দিতে চাইছে না। হ্যাঁ, তার প্রাথমিক লক্ষ্য অর্জিত হয়েছে। মধ্যপ্রাচ্যে যে পরিস্থিতি তৈরি করেছে তাতে মার্কিন বাহিনীর এখানে থাকার মতো আর কোনো পরিস্থিতি নেই। এটা খুব গুরুত্বপূর্ণ কাজ করেছে এবং ইসরায়েলকে মারাত্মকভাবে একদম ঝরঝরে করে দিয়েছে হামলা করে, একদম মানে তছনছ করে দিয়েছে। তো এই যুদ্ধ কিন্তু চলতে থাকবে এবং ইরানের কৌশলটা হচ্ছে ধীরে 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 চাপ প্রয়োগ করে এমন একটা পর্যায়ে যাবে যে এরা যুদ্ধে ক্লান্ত হয়ে যাবে এবং এরা এক পর্যায়ে যুদ্ধবিরতি করতে পাগল হয়ে উঠবে, তখন ছাড়বে এবং তখন ইরানের শর্ত মেনে চুক্তি করতে হবে। এটা আমার বিশ্লেষণ বা আমার ধারণা, এরকম করতে চাই। ইরানিরা সহজে ছাড়বে না এবং আত্মসমর্পণ করবে না। এবং ইরানের ভেতরে যদি স্থল অভিযান চালানোর চেষ্টা করে তাহলে আমেরিকা এবং ইসরায়েলকে ভয়াবহ মূল্য দিতে হবে, প্রচুর রক্ত দিতে হবে, জীবন যাবে, কফিন দিয়ে ফিরতে হবে তাদেরকে। এটা ইরানিদের যুদ্ধের ধরন এবং বৈশিষ্ট্য দেখে আমি বলছি না যে এই করতে হবে বা করবে, তারা কি করবে সেই সম্ভাবনার কথা আমি বলছি। কারণ ইরান কোনো মতে সারেন্ডার করা দেশ না এবং সে সারেন্ডার করবে বলে মনে হয় না সেক্ষেত্রে। এবং ইরানের ভেতরে আরেকটা চেতনা কাজ করে, যেমন ইরানি জাতীয়তাবাদী চিন্তা কাজ করে, তেমনি শিয়া মাযহাবের চেতনাটা কাজ করে। সবচেয়ে বড় যে চেতনাটা কাজ করে সেটা হচ্ছে কারবালার চেতনা। ইমাম হোসেনকে তো তারা ধারণ করে। এই ইমাম হোসেনকে ধারণ করার কারণে ইমাম হোসেন যে প্রচন্ড রকমের কষ্ট সহ্য করে কারবালায় যে লড়াই সংগ্রাম করেছেন, সেই লড়াই সংগ্রাম, কষ্ট করে লড়াই সংগ্রামের চেতনাটা ইরানিরা ধারণ করে। ফলে ইরানিরা খুব সহজে আত্মসমর্পণ করবে, এটা ভাবার কোনো কারণ নেই। এট দ্য সেম টাইম আমি আরো একটু বলি, মধ্যপ্রাচ্যে যে সমস্ত প্রক্সি গ্রুপ রয়েছে তারা কিন্তু এখনো অ্যাকচুয়ালি অ্যাক্টিভ হয়নি, কারণ যুদ্ধটা এখনো ইরান ভার্সাস ইসরায়েল আমেরিকা চলছে। এরপরে যদি তারা ভুল করে ইরানে স্থল অভিযান চালাতে যায়, স্থল অভিযান চালাতে গেলেই ট্যাঙ্ক ঢুকাতে হবে,
কমান্ডো বাহিনী ঢোকাতে হবে, অর্থাৎ গ্রাউন্ড ট্রুপস যেটা, তাদেরকে আর্মি ঢোকাতে হবে ইরানের ভেতরে। তখন চারিদিক দিয়ে ঘেরাও দিয়ে ধরবে, ইরাকিরা ঢুকবে, আফগান থেকে ঢুকবে, পাকিস্তান থেকে ঢুকবে গেরিলারা, আর ইরানের ভেতরে লোকজন তো রইলই, সবকিছু মিলে তখন ইরান এই দিকে ব্যস্ত থাকবে। তখন আমি ধারণা করি ইয়েমেনের হুতিরা, ইরাকের কিছু গেরিলা এবং হিজবুল্লাহরা, হামাসও কিন্তু এখনো শেষ হয়ে যায়নি, তারাও সম্ভবত যুদ্ধে যোগ দেবে এবং তখন ইসরায়েলকে ওই ব্যাটেল ফিল্ডে থামাবে। সেক্ষেত্রে আমার বিশ্বাস যে একটা চূড়ান্ত যুদ্ধ হতে যাচ্ছে, যে যুদ্ধের ভিতর দিয়ে একটা চূড়ান্ত হিসাব বিকাশ হবে এবং মধ্যপ্রাচ্যের অনেক কিছু বদলে যাবে, ডিসিশন হবে, সিদ্ধান্ত হবে যে এরপরে কারা থাকবে কারা থাকবে না, কাদের প্রভাব থাকবে কাদের প্রভাব থাকবে না। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা আমি এখানে শেষ করতে চাইছি। আপনাদের কি মনে হয় এই যুদ্ধের ভেতর দিয়ে কি মধ্যপ্রাচ্যের ইতিহাস, গতি প্রকৃতি এবং যুদ্ধের পরিস্থিতি বদলে যাবে? এবং আপনাদের কি মনে হয় যে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ, ক্ষমতার সমীকরণ, ক্ষমতার ভারসাম্য এ সমস্ত বদলে যাবে? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টে। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনেকের মাঝে ছড়িয়ে দিন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।